আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার মুভিটির নাম রিভেঞ্জ অব দ্য পন্টিয়ানাক। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে যেগুলো সে ভুলে যেতে চায় স্মৃতি থেকে সেই সবকিছু মুছে দিয়ে মুক্তি পেতে। কিন্তু সে অতীতই যখন বিভীষিকা হয়ে আপনার জীবনে আবারও ফিরে আসতে চায়, তখন এর পরিণাম হয়ে ওঠে ভয়াবহ। এমনই মালয়েশিয়ার একটি ছোট্ট গ্রামের ওপর নেমে এসেছে অমানিসার একটা কালো ছায়া, যেখানে হঠাৎ করেই হচ্ছে একের পর এক ভয়ানক মৃত্যু কোনো এক অজানা কারণে। আবার কখনো জঙ্গলের ওপার থেকে ভেসে আসে কারোর করুণ হাহাকার, প্রতিধ্বনিত হয় সেই গ্রামের প্রতিটি ঘরে। তাহলে চলুন ঘুরে আসা যাক হাড়হিম করা মালয়েশিয়ার এক হরর মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় 1965 সালে মালয়েশিয়ার একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা দেখি যে একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে গ্রামে সবাই মিলে অনেক আনন্দ করছিল। আর যাদের বিয়ে হচ্ছে সেই বরের নাম হলো খালিদ এবং কনের নাম হচ্ছে সিটি। তো এই সময় আমরা নিক নামের একটা ছোট্ট বাচ্চা ছেলেকে সেখানে দেখতে পাই, যে খালিদেরই ছেলে। তখন আমরা জানতে পারি যে অতীতে খালিদের সাথে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু খালিদ তাকে বিয়ে করতে চাইলেও সে মেয়েটি বিয়েতে রাজি ছিল না। তো ঘটনাক্রমে সেই মেয়েটা একদিন প্রেগনেন্ট হয়ে গেলে নিকের জন্মের পরই তাকে রেখে পালিয়ে যায়। তাই খালিদ একাই ছেলেকে আদর যত্ন দিয়ে লালন পালন করে এসেছে। তো এরপর আমরা রেইস নামের আরেক লোককেও দেখতে পাই, যে খালিদ আর তার ভাই রেজার পুরনো ঘনিষ্ঠ বন্ধু, এবং কলেজে পড়ার সময় থেকেই তাদের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব ছিল। কিন্তু কোনো একটা কারণে সে বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হয়। তো যাই হোক, সে খালিদকে সারপ্রাইজ দিতেই হুট করে তার বিয়েতে হাজির হয়েছে। তাই অনেকদিন পর পুরনো বন্ধুকে কাছে পেয়ে খালিদ ও রেজা অনেক খুশি হয়। তো রাতের বেলায় সবাই মিলে নাচ গান আনন্দ করছিল, আর সেই সাথে খাওয়া দাওয়াও চলছিল। কিন্তু সবাই যখন এই আনন্দে মশগুল, তখন অন্যদিকে অর্থাৎ গ্রামের পাশের জঙ্গল থেকে একটা মেয়ের বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসে, যে কান্না বিয়ে বাড়ির কারোরই কানে যাচ্ছিল না। আর তখন আমরা সেই জঙ্গল থেকে একটা অপরূপ সুন্দরী নারীকে বেরিয়ে আসতে দেখি। এরপর সে ধীরে ধীরে খালিদের বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে খালিদরা যখন হাসি গল্প করছিল, তখন আচমকা সেই রহস্যময় নারীর ওপর রেইসের নজর পড়ে। আর তাকে দেখা মাত্রই রেইসের চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যায়, যেন কিছুতেই সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু সে আবারও ভালো করে তাকাতেই দেখে যে মেয়েটা আর সেখানে নেই। তখন খালিদরা তাকে জিজ্ঞেস করলে সে কিছু না বলেই ব্যাপারটাকে উড়িয়ে দেয়। তো এরপর রেইস তার গার্লফ্রেন্ড ইরাকে নিয়ে তার বাসার দিকে রওনা হয়ে পড়ে। তখন জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা সেই নারী মূর্তি তাদের গাড়ির সামনে চলে আসে। রেইস কোনো মতে ব্রেক কষে গাড়িটাকে থামিয়ে দিলে তারা একটা বড় দুর্ঘটনার হাত থেকে কোনো মতে রক্ষা পায়। কিন্তু তার গার্লফ্রেন্ড ইরার মাথায় আঘাত পাওয়াতে সে এতে সেন্সলেস হয়ে পড়ে। রেইস তখন রেগে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলে আমরা সেই মেয়েটাকে একইভাবে সেখানে দাঁড়ানো দেখি। কিন্তু হঠাৎ করেই মেয়েটা আবারও সেখান থেকে গায়েব হয়ে গেলে রেইস এবার ভীষণ ভয় পেয়ে যায়। আর সে দেরি না করে তখনই তার গাড়িতে উঠে বসে। কিন্তু তার গাড়িটা তখন আর স্টার্ট নিচ্ছিল না। তাই সে গাড়ির ইঞ্জিন চেক করার জন্য বের হতেই আমরা তার পিছনে সেই মেয়েটাকে দেখতে পাই। এরপর সিন চেঞ্জ হতে ইরারও হুঁশ ফিরে আসে, কিন্তু আশেপাশে কোথাও রেইসকে দেখা যাচ্ছিল না। ইরা তাকে খোঁজার জন্য বের হবে এমন সময় আচমকা তার গাড়িটা নড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন গাড়ির ছাদে কেউ লাফালাফি করছে। ইরা এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর এই দৃশ্যটার মধ্য দিয়েই সিনটাও এখানে কাট হয়ে যায়। এরপর আমরা নিককে দেখতে পাই, যে সে কোনো কারণে ভয় পেয়ে তার বাবার রুমে চলে এসেছে। কিন্তু সিটিকে সেখানে দেখতে পেলে সে আর কোনো কিছু না বলে আবারও তার রুমে ফিরে যায়। তখন খালিদ তার রুমে গেলে নিক তাকে জানায় যে সে বাগানের দিকে একটা ভূতকে দেখেছে। কিন্তু খালিদ এসব ভূতে বিশ্বাস করতো না। সে ভাবে যে নিক হয়তো অন্য কিছু দেখেই ভয় পাচ্ছে, তাই সে তার পাশে থেকে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আর তখন আমরা বাড়ির ছাদে সেই একই লাল ড্রেস পরা মেয়েটাকে দেখতে পাই। তার মানে নিক তাকে দেখেই ভয় পাচ্ছিল। তো পরের দিন সকালে সিটি ঘুম থেকে জেগে তাদের বারান্দায় যেতেই আতঙ্কে চমকে ওঠে। সে দেখে যে পুরো ফ্লোর জুড়ে কারো রক্ত লেগে আছে।
তখন সে ওই রক্তের দাগ অনুসরণ করে উপরের দিকে তাকাতেই দেখে যে তাদের সামনের একটা গাছের ওপর কারোর রক্তাক্ত লাশ ঝুলছে। এই ভয়ানক দৃশ্যটা দেখে সিটি চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে খালিদ ও গ্রামের বাকি সবাই সেখানে ছুটে আসে। আর তখন তারা দেখে যে সেই লাশটাই হচ্ছে খালিদের বন্ধু রেইসের লাশ, যে গতরাতে গায়েব হয়ে গিয়েছিল। তার এমন ভয়ানক মৃত্যুতে পুরো গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এত বড় একটা গাছের ওপর লাশটাকে কিভাবে উঠানো হলো, আর কে বা এতটা নৃশংসভাবে তাকে খুন করতে পারলো। তখন আমরা সুদ্দিন নামে গ্রামের এক ওস্তাদকে দেখতে পাই এবং সেও বাকিদের মতোই লাশটাকে দেখতে এসেছে। আর তখন সে ওই লাশটাকে দেখা মাত্রই বুঝতে পারে যে এর পিছনে কোনো মানুষের হাত থাকতে পারে না। তখন সে তার অলৌকিক দৃষ্টি বলে কিছু টুকরো টুকরো দৃশ্য দেখতে পায়, যেগুলো দেখার পর সে নিজেও অনেক বেশি ঘাবড়ে যায়। তবে সেই সবের সাথে এর কানেকশন কি হতে পারে এটা সে বুঝতে পারে না। সে খালিদকে সাবধান করে বলে যে সে যেন দ্রুত সবকিছু পরিষ্কার করে ফেলে, আর তা না হলে তাদের সবার সামনে অপেক্ষা করছে এক ভয়ানক পরিণাম। কারণ এই গ্রামে যে কোনো এক ভয়ানক অশুভ শক্তির আগমন ঘটেছে। স্বাভাবিকভাবেই এটা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সিটি আর দেরি করে না, সে তখনই তাদের বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়। রেইসের এমন মৃত্যুতে সে আর খালিদ ভীষণ ভেঙে পড়ে। তারাও বুঝতে পারে না যে কেনই বা তাদের সাথে এসব ঘটছে। তো রাতের বেলায় খালিদ বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ে। এরপর সবাই যখন গভীর ঘুমে অচেতন, তখন সে মেয়েটা খালিদের কাছে এসে তাকে স্পর্শ করে আর তাকে নাম ধরে ডাকতে থাকে। খালিদ এতে চমকে গিয়ে ঘুম থেকে জেগে ওঠে। তখন সে এই ব্যাপারটা চেক করতে গিয়ে দেখে যে বাড়ির সমস্ত দরজা জানালা খোলা। তাই খালিদ সেগুলো বন্ধ করতে গেলে আমরা আবারও সেই রহস্যময় মেয়েটাকে তার পিছনে দেখতে পাই। কিন্তু খালিদ পিছনে ফিরে সেখানে কাউকেই দেখতে না পেলেও খানিক বাদে সে তার সামনে রেইসের লাশ দেখতে পায়। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। খালিদ তখন প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে তার ঘুমটাও সেখানেই ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে এক ভয়ানক দুঃস্বপ্ন দেখছিল। খালিদ নিজেকে আর সামলাতে পারে না, সে ভয়ে কান্না করতে থাকে। তখন সিটি তাকে সাহস দিয়ে বলে যে এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। আর তখন আমরা বাইরে আবারও সেই লাল ড্রেস পরা মেয়েটাকে দেখতে পাই, যে তাদের প্রতিটা মুহূর্তের ওপর নজর রেখে যাচ্ছিল। এরপর খালিদরা ঘুমিয়ে পড়তেই এবার নিক তার ডাক শুনতে পায়, আর তখন সে ওই মেয়েটাকে অনুসরণ করে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। তবে সকাল হওয়ার আগেই সে আবারও বাড়িতে ফিরে আসে। আর এরপরের দিন থেকেই গ্রামের ওপর যেন দুর্যোগ নেমে আসে। হঠাৎ করেই গাছপালা শুকিয়ে মরে যেতে থাকে, আর পোষা প্রাণীরাও যেন কোনো কিছুর আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, যেন তারা কিছু বলতে চাইছে। সে সাথে পুরো গ্রাম জুড়ে খুব বাজে একটা গন্ধও ছড়াচ্ছিল, অনেকটা লাশ পচে যাওয়ার মতো। আর তার চেয়ে ভয়ানক ব্যাপার হলো যে গ্রামের শিশুরা কোনো এক অজানা রোগে অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। ওস্তাদ সুদ্দিন বুঝতে পারে যে বিপদ তাদের অতি সন্নিকটে, আর এই সবকিছুর জন্যই গ্রামবাসীরা সিটিকেই দোষারোপ করতে থাকে। তাদের মতে সিটির ওপর নিশ্চয়ই কারোর অভিশাপ রয়েছে, কিংবা কোনো অশুভ আত্মা তার সাথে করে এই গ্রামে এসেছে। তাই রেইসের মৃত্যু থেকে শুরু করে এই সবকিছুর জন্যই সেই দায়ী। ওস্তাদ তখন আবারও সবাইকে সতর্ক করে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে বলে। আর এরপর থেকেই গ্রামবাসীরা খালিদ আর তার পরিবার থেকে দূরে থাকতে শুরু করে। এমনকি সন্ধে হতে না হতেই সবাই ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকে, কেউ বের হওয়ারও সাহস করে না। পুরো গ্রাম জুড়ে একটা নীরব থমথমে অবস্থা বিরাজ করছিল। এসব দেখে সিটিরও অনেক খারাপ লাগে। সে ভাবে তবে কি গ্রামবাসীরা যা বলছে সেটাই সত্যি, যে তার সাথে কোনো অশুভ আত্মা এই গ্রামে চলে এসেছে। তাই রাতের বেলায় সিটি আর খালিদ আলোচনা করে যে কিছুদিনের জন্য তারা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও অবস্থান করবে। অন্যদিকে খালিদের মা বাবা, ভাই রেজা আর তার স্ত্রী আয়শাও গ্রামের এই ব্যাপারগুলো নিয়েই আলাপ করছিল। রেজার মতে গ্রামবাসীরা অহেতুক সিটির উপর দোষ চাপাচ্ছে, আর সে এমন অতি প্রাকৃত কোনো ঘটনাও বিশ্বাস করে না। তবে তার স্ত্রী আয়শা প্রেগনেন্ট হওয়াতে সে অনেক ভয় পাচ্ছিল। সে রেজাকে সাবধানে থাকতে বলে। এতে রেজা তাকে সাহস দিয়ে বলে যে এতে ভয় পাওয়ার মতো কিছুই নেই, তাদের কারোরই কোনো ক্ষতি হবে না।
আর ঠিক তখনই আচমকা তার কিছু একটা হয়ে যায়। তার মুখ থেকে সাদা ফেনা বের হতে থাকে আর খানিক বাদেই সে অচেতন হয়ে পড়ে। তখন আয়েশা আর তার মা বাবা তাকে ধরাধরি করে বেডরুমে নিয়ে আসে। এই সময় তাদের চিৎকার শুনে খালিদ আর সিটিও দৌড়ে সেখানে পৌঁছে যায়। তখন তারা রেজার অবস্থা চেক করতে ভিতরে যাবেই এমন সময় হঠাৎ করে রুমের দরজা বন্ধ হয়ে যায় আর সাথে সাথে রেজারও হুঁশ চলে আসে। আর তখন আমরা দেখি যে সে পজেসড হয়ে গিয়েছে। তার চোখের মনি তখন পুরোপুরি সাদা। আয়েশা এতে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বের হতে পারছিল না। রেজা তখন এক ঝটকায় উঠে বসে তার উপর হামলা করে দেয়। সে তার গলা চেপে তার শ্বাসরোধ করতে থাকে। এতে আয়েশার মিসক্যারেজ হলে তার পেটের বাচ্চাটা সেখানেই মারা যায়। এরপর খালিদরা যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এদিকে রেজারও তখন হুঁশ চলে আসে, কিন্তু এসবের কোনো কিছুই তার আর মনে ছিল না। আসলে এমন একটা ভয়ানক ঘটনায় তারা সবাই হতবাক হয়ে পড়ে। কিন্তু রেজা এবার বুঝতে পারে যে ওস্তাদ আসলে মিথ্যে বলেনি। এই ঘটনাগুলোর পেছনে আসলেই কোনো অশুভ কালো শক্তি রয়েছে। তাই পরদিন সে তার ভাই খালিদের সাথে দেখা করতে আসে আর তাকে অতীতের একটা ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেটা তারা আজও ভুলে থাকার চেষ্টা করে। রেজা বলে যে হোক না হোক রেইসের মৃত্যু এবং গতকাল তার পজেসড হয়ে যাওয়া আর গ্রামের বাচ্চাদের অসুস্থ হওয়া, এই সব কিছুর সাথে তাদের সেই পুরনো ঘটনার কোনো কানেকশন আছে। কেউ তাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। তো সিটি আড়াল থেকে তাদের এই কথাগুলো শুনে ফেলে। তাই রেজা চলে যেতেই সে খালিদকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে রেজা কোন সেই গোপন অতীতের কথা বলতে চাইছিল আর কেই বা তাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। সে তাকে সবকিছু খুলে বলতে বলে, কিন্তু খালিদ সবকিছু উড়িয়ে দিয়ে বলে যে এই ব্যাপারে সে নিজেও কিছু জানে না। আর তখন সে বাইরে রেজাকে দাঁড়ানো দেখতে পায়, যে এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। তখন খালিদ তার দিকে ছুটে গেলে রেজা জঙ্গলের দিকে পালিয়ে যায়। তাই খালিদও তার খোঁজে জঙ্গলের ভিতরে চলে আসে। কিন্তু সে যখন রেজাকে খুঁজে পায় তখন রেজা অলরেডি আবারও পজেসড হয়ে গিয়েছে। সে খালিদকে বলে যে গ্রামে তার ফিরে আসাটা একদমই উচিত হয়নি। এখন তার কারণেই সবাইকে এক এক করে মরতে হবে, কারণ সে প্রতিশোধ নিয়ে তবেই এই গ্রাম ছাড়বে, তার আগে নয়। যেটা শুনে খালিদ এবার কোনো একটা কারণে প্রচন্ড ভয়ে চমকে ওঠে। সে আর দেরি করে না, দৌড়ে সে তার বাড়িতে চলে আসে আর দেখে যে নিক দোলনায় বসে একা একাই হাসছে, যেন কেউ তাকে কোনো একটা মজার গল্প শোনাচ্ছে। তখন খালিদ তাকে জিজ্ঞেস করলে নিক বলে যে তার এক বন্ধু আছে যে তাকে অনেক আদর করে, আর সে বন্ধুটি তাকে প্রমিস করেছে যে সে তার কোনো ক্ষতি হতে দেবে না। অতএব খালিদের আর বুঝতে বাকি থাকে না যে অতীতের পাবাজ তার সামনে বিভীষিকা হয়ে আবারও ফিরে এসেছে। তাই সে তখনই নিক আর সিটিকে তার বাবার বাসায় রেখে আসে। এরপর সে গ্রামের শেষ প্রান্তে থাকা সেই ওস্তাদ সুদ্দিনের কাছে ছুটে যায়। এখন সেই পারবে তাকে এই ভয়ানক বিপদ থেকে বাঁচাতে। এদিকে সুদ্দিনও তার জন্যই অপেক্ষা করছিল। তাই সে খালিদকে দেখে বলে যে আমি জানতাম তুমি আসবেই, কেননা এই গ্রামের উপর যে কাল রাত্রি নেমে এসেছে তার সাথে তোমার কোনো গভীর সম্পর্ক আছে। তখন খালিদ তার জীবনের সেই কালো অধ্যায়ের কাহিনী বলতে শুরু করে। আর তখন আমরা জানতে পারি যে 9 বছর আগে মিনা নামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে এই মিনা তাকে অনেক ভালোবাসলেও খালিদ তাকে কখনোই ভালোবাসেনি, কারণ তার জন্য এটা ছিল শুধুমাত্র টাইম পাস। আর এভাবে এক সময় সে মিনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু মিনা তাকে বিয়ে করে তার সাথেই সুখের সংসার করার স্বপ্ন দেখছিল। তাই খালিদ তার পিছু ছাড়ানোর জন্য তাকে মিথ্যা বলে যে তার মা বাবা তাকে না জানিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে দিয়েছে। এখন সে যদি ওই মেয়েটাকে বিয়ে না করে তাহলে সমাজে তার পরিবারের অনেক সম্মানহানি হবে। তাই মিনা খালিদের সুখের কথা ভেবেই সবকিছু স্যাক্রিফাইস করে তাদের সম্পর্কটাকে ভেঙে দেয় এবং পরদিনই খালিদ মিনাকে তার বাসায় পাঠানোর জন্য বাসে তুলে দেয়। এরপর থেকে সে আবারও তার পুরনো লাইফে ফিরে যায়। বন্ধুদের সাথে ড্রিঙ্কস করা, আড্ডা দেয়া আর নিত্য নতুন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়া এসবই চলতে থাকে। কিন্তু মিনা একদিন আবারও তার কাছে ফিরে আসে, কারণ সে খালিদের বাচ্চার মা হতে চলেছে। এটা দেখে খালিদ এবার ভীষণ ঘাবড়ে যায়। সে কিছুতেই বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল না। তো যাই হোক,
খালিদের পর মিনাকে নিয়ে বেরিয়ে পড়ে, সেই সাথে রেইস আর রেজাকেও সঙ্গে নেয়। এইদিকে মিনা ভাবে যে খালিদ তাকে তার বাসায় নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি যখন শহর ছেড়ে অনেক দূরে চলে আসে তখন সে জানতে পারে যে খালিদরা আসলে তাকে একজন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে তার বাচ্চাটাকে নষ্ট করার জন্য। তাই মিনা সুযোগ বুঝেই গাড়ি থেকে পালিয়ে পাশের জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। সে কিছুতেই তার বাচ্চাটাকে নষ্ট করতে দিবে না। তখন খালিদরাও তার পিছু নিয়ে তাকে তাড়া করতে থাকে। আর এই দৌড়াদৌড়িতেই মিনার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে মাটিতে শুয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর এক পর্যায়ে সে ওখানেই তার বাচ্চাটাকে জন্ম দেয়, কিন্তু বাচ্চাটি প্রিমিচিওর অবস্থায় জন্ম হওয়াতে সেখানেই মারা যায়। এভাবে সন্তানকে হারিয়ে মিনা তখন প্রচন্ড রাগে পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে যে খালিদ একজন খুনি, তার কারণেই সে আজ তার বাচ্চাকে হারিয়েছে। তাই গ্রামে গিয়ে সে সবাইকে সবকিছু ফাঁস করে দিবে, যেটা শুনে খালিদ আরো বেশি ঘাবড়ে যায়। তখন সে মিনার মুখ বন্ধ করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে সেখানেই গলা টিপে মেরে ফেলে। এর খানিক বাদে তার হুঁশ হলে তখন সে বুঝতে পারে যে সে কত বড় পাপ করে ফেলেছে। এমন সময় রেইস আর রেজা সেখানে পৌঁছে যায়। তখন তারা মিনার লাশটাকে দেখতে পেলে ভয় পেয়ে যায়। কেউ যদি এটা জেনে যায় তাহলে তাদের সবাইকে জেলে যেতে হবে। অতএব তারা পরামর্শ করে সেখানেই মিনার লাশটা পুঁতে ফেলে। কিন্তু সৌভাগ্যক্রমে সেই মৃত বাচ্চাটা তখন কান্না করে ওঠে। আসলে বাচ্চাটা তখনও মারা যায়নি। তাই খালিদ তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতেই সেই বাচ্চাটাকে তার সাথে নিয়ে আসে আর অনেক আদর যত্ন দিয়ে বড় করতে থাকে। অর্থাৎ নিকি হচ্ছে মিনা আর খালিদের সন্তান, এবং মিনার লাশ এখনো সেই জঙ্গলেই পোতা আছে। তবে এতদিন সে কারোর ক্ষতি করেনি। কিন্তু খালিদ যেদিন আবারও এই গ্রামে ফিরে এসে সিটিকে বিয়ে করে সেদিন মিনার অতৃপ্ত আত্মা আবারও জেগে ওঠে। তাই সে প্রতিশোধ নিতেই রেইস আর রেজার বাচ্চাকে শেষ করে দেয়। তো সব শুনে ওস্তাদ সুদ্দিনও ঘাবড়ে যায়। সে বলে যে যদি কোনো নারী সন্তান জন্মদানের সময় মারা যায় তাহলে তার সমস্ত ধর্মীয় রীতিনীতি পালন করে তাকে সঠিকভাবে দাফন করতে হয়, কারণ তা না হলে সে নারী পন্টিয়ানাক নামক এক ভয়ানক প্রেতাত্মাতে পরিণত হয়, যার ছায়া কোনো গ্রামে একবার পড়লে সেই গ্রাম উজাড় হয়ে যায়। এটা শুনে খালিদ ভয়ে সাহায্যের জন্য ওস্তাদের পা চেপে ধরে। তখন ওস্তাদ বলে যে তাদের হাতে এখন একটাই উপায় আছে, আর সেটা হলো মিনার গলাতে যে করেই হোক লোহার একটা বিশেষ পেরেকটিকে ঢুকিয়ে দিতে হবে। তবেই মিনার অতৃপ্ত আত্মা চিরদিনের জন্য মুক্তি পাবে। কিন্তু সবার প্রথমে খালিদকে গ্রামবাসীদের কাছে তার অপরাধ স্বীকার করে নিতে হবে, তাহলেই সে তাকে সাহায্য করবে। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা ধরে নেয় যে সিটির কারণেই তাদের উপর আজ এই দুর্দশা নেমে এসেছে, তাদের বাচ্চারা মারা যাচ্ছে। তাই সবাই মিলে সিটির ওপর হামলা করতে আসে। আর তখনই খালিদ ওস্তাদকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সে সবার কাছে স্বীকার করে যে এই সবকিছুর জন্য আসলে সেই দায়ী। মিনার সাথে সেই ধোঁকাবাজি করেছে এবং তার মুখ বন্ধ করার জন্য সে তাকে খুন করে জঙ্গলে তার লাশ পুঁতে রেখেছে, যেটা শুনে সিটি সহ গ্রামের সবাই চমকে ওঠে। খালিদ যে একজন খুনি হতে পারে সেটা তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তো সবকিছু জানার পর গ্রামের লোকরা এবার তার উপর চড়াও হয়। তখন ওস্তাদ তাদের সবাইকে শান্ত করে বলে যে এখন তাদের ঝগড়া করার সময় নয়। প্রাণ বাঁচাতে হলে মিনার শয়তানি আত্মাকে খুঁজে বের করে দ্রুত তার মুক্তির ব্যবস্থা করতে হবে। অতএব গ্রামের সব পুরুষরা মিলে মশাল হাতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে আর কয়েক দলে ভাগ হয়ে তারা মিনাকে খুঁজতে শুরু করে। এদিকে ওস্তাদ তার মন্ত্রতন্ত্রের সাহায্যে মিনার অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছিল, আর তখন আমরা তার পিছনে মিনার ছায়াকে দেখতে পাই। অন্যদিকে রেজা আর খালিদও গ্রামবাসীদের সাথে একত্র হয়ে মিনাকে খুঁজছিল। কিন্তু মিনা সে তো কোনো সাধারণ প্রেতাত্মা ছিল না। সন্তানকে না পাওয়া, সেই সাথে খালিদের চরম বিশ্বাসঘাতকতার কারণে তাকে একগ্রাস ঘৃণা বুকে নিয়ে মরতে হয়েছিল। আর সেটাই তাকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক ভয়ানক পন্টিয়ানাগে পরিণত করেছে। তাই তার ক্ষমতার কাছে এই সাধারণ মানুষগুলো কিছুই করতে পারছিল না। সে এক এক করে তাদের সবাইকে শেষ করতে থাকে। তাদের করুণ আর্তনাতে তখন পুরো জঙ্গল কেঁপে উঠছিল। আর এরই মাঝে সুযোগ বুঝে পিছন থেকে কেউ একজন মিনার পিঠে ছুরি বসিয়ে দেয়। এতে মিনা কিছুটা ঘায়েল হলেও সে আবারও উঠে দাঁড়ায়।
কারণ তাকে পুরোপুরিভাবে শেষ করতে হলে ওস্তাদের দেয়া সেই পেরেকটিকে অবশ্যই তার গলাতেই বসাতে হবে। এরপর সে রেজাকে ধরে তার ঘাড় মোটকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। তো এমন সময় খালিদও সেখানে পৌঁছে যায়। তখন রেজার লাশকে দেখতে পেলে সে কান্নায় ভেঙে পড়ে। তার পাপের সাজা আজ তার ভাইকেও শেষ করে দিয়েছে। মিনা খালিদকে বলে যে সে তাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিল, কিন্তু সে তার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছে, তার হৃদয়, তার সন্তান, এমনকি শেষ পর্যন্ত তার জীবনটাও। তখন খালিদও মিনাকে কথার জালে ফাঁসিয়ে আচমকা তার উপর হামলা করে দেয়, কিন্তু সেও একই ভুল করে ফেলে। খালিদ সে পেরেকটাকে তার গলায় না বসিয়ে তার বুকের উপর বসিয়ে দেয়। এভাবে আরো একবার খালিদ তাকে ধোকা দেয়াতে মিনা এবার প্রচন্ড রাগে পাগল হয়ে ওঠে। সে খালিদের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলাতেই সেই পেরেকটিকে ঢুকিয়ে দেয়। এরপরেই মিনা তার শরীরটাকে আছড়ে কামড়ে খেতে শুরু করে। খালিদ তখন সাহায্যের জন্য আত্মচিৎকার করতে থাকে, কিন্তু গ্রামের কোনো পুরুষই তখন আর বেঁচে নেই। পুরো গ্রাম তখন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। আর ওস্তাদ সুদ্দিন মিনা তো সবার প্রথমেই তাকে শেষ করে দিয়েছিল। তো এতদিনের প্রতিশোধ পূর্ণ হয়ে গেলে এরপর সে তার ছেলে নিকের সাথে দেখা করতে আসে, আর শেষবারের মতো সে তার আদরের সন্তানকে বুকে জড়িয়ে নেয়। তখন তাদের দেখে সিটিও তার চোখের জল আটকাতে পারে না। সত্যি মায়ের ভালোবাসার কাছে সবকিছুই হেরে যেতে হয়। তো মিনা এরপর সিটিকে জঙ্গলের ভেতরে নিয়ে আসে, যেখানে তার লাশ পোতা রয়েছে। তখন সে ওই লোহার পেরেকটিকে সিটির হাতে তুলে দিয়ে তাকে এই ঘৃণার অন্ধকার জগৎ থেকে মুক্তি দিতে বলে। সাথে এটাও অনুরোধ করে যে সিটি যেন তার ছেলেকে শুধুমাত্র মানুষ নয়, বরং একজন ভালো মনের মানুষ হিসেবেই বড় করে তোলে, যে কারোর ভালোবাসা আর বিশ্বাসের অমর্যাদা করবে না। এরপরেই সিটি মিনার কথা অনুযায়ী সে পেরেকটিকে নিয়ে তার গলায় আঘাত করে। এতে সাথে সাথেই মিনার অতৃপ্ত আত্মা চিরদিনের মতো মুক্ত হয়ে যায়। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।